হ্যালো ফ্রেন্ডস, আবার আরেকটা ভিডিও তোমাদের সামনে এনেছি। আজকে একটু আমরা 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এগুলো তোমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো চাকরির পরীক্ষা এগুলো আসতে পারে। তো আমরা একটা একটা করে কোশ্চেন ধরে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। তার আগে একটা কথা বলে নিই যে সিলেবাসগুলো যেগুলো আছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একটু ডিসকাস হবে বোর্ডের মাধ্যমে, সেগুলো আমি তোমাদের ব্যবস্থা করেছি। যদি তোমাদের কোনো সাবজেক্টের সম্পর্কে কোনো অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই বলে ভিডিওটা শুরু করলাম। প্রথম কোশ্চেন আছে কি, 2024 সালের জানুয়ারিতে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো দেখো, এটা 2024 সালের জানুয়ারি মাসে হয়েছিল প্রথম অল গার্লস সৈনিক স্কুল। এর আগে কিন্তু অল গার্লস সৈনিক স্কুল ছিল না। 2024 সালে প্রথম এটা করানো হয়েছে। তো কোথায় করা হয়েছে সেটা আমরা দেখব, যে মেয়েদেরকে এখন সবকিছুতে কি হচ্ছে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহলে ভারতের প্রথম ওয়াল গার্লস সৈনিক স্কুল দেখতে পাওয়া যায়, আমাদের আনসার হয়ে যাবে উত্তরপ্রদেশের বৃন্দাবনে, যেটা মথুরাতে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি উত্তরপ্রদেশের বৃন্দাবনে। তাহলে 2024 সালের জানুয়ারিতে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোথায় উদ্বোধন করা হয়েছিল? উত্তরপ্রদেশের বৃন্দাবনে। দেখো, একটা ছবি দিয়ে দিয়েছি সৈনিক গার্লস স্কুলে যেরকম মেয়েরা ট্রেনিং করে আর কি। তো ছবিটা দেখলে তোমাদের কি হবে একটু মনে থাকবে। এখান থেকে যে কোশ্চেনগুলো রিলেটেড আছে, যেগুলো মনে হয় পরীক্ষা আসতে পারে, সেগুলো একটু দেখে নেব। তো ভারতের প্রথম সর্ববালিকা সৈনিক স্কুল, যেটার নাম হচ্ছে সম্ভিত গুরুকুলাম গার্লস সৈনিক স্কুল। তো তোমাদেরকে স্কুলের নামটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে স্কুলটার নাম কি। সম্ভিত গুরুকুলাম গার্লস সৈনিক স্কুল কোথায় অবস্থিত বললাম? উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে। তাহলে প্লেসটা অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে। স্কুলটার নাম হচ্ছে সম্ভিত গুরুকুলাম গার্লস সৈনিক স্কুল। এটা কার উদ্যোগে হয়েছিল? রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এর উদ্যোগে কিন্তু এটা উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, দেখো নেক্সট পয়েন্ট কি, যে ঘোষণাটি 1 জানুয়ারি 2024 করা হয়েছে, এবং এখানে শুধুমাত্র এই স্কুলটা করে থেমে যায়নি, এরকম আরো 100টি নতুন স্কুল সৈনিক স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা তারা কিন্তু করেছে। ঠিক আছে, এবং সেগুলোতে অংশগ্রহণ করবে কারা? এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, পাবলিক এবং রাজ্য সরকারি স্কুলগুলির সাথে অংশীদারিত্ব মোডে 100টি নতুন সৈনিক স্কুল প্রতিষ্ঠার কথা বলেছে। তাহলে কোশ্চেনটা আমরা আরেকবার দেখে নিই, যে 2024 সালের জানুয়ারিতে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোথায় উদ্বোধন হয়েছিল? উত্তরপ্রদেশের বৃন্দাবনে। স্কুলটার নাম হচ্ছে সম্মিত গুরুকুলাম গার্লস সৈনিক স্কুল। চলো নেক্সট কোশ্চেন। 2024 সালের জানুয়ারিতে রামসার তালিকায় সম্প্রীত যুক্ত হয় 5টির মধ্যে কোন ভারতীয় জলাভূমিটি নেই? তো দেখো, এখানে যে জলাভূমির কথা বলেছে, জলাভূমির ইংরেজি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড বলা হয় তাকে। ইংরেজিতে জলাভূমিকে আমরা কি বলি? ওয়েটল্যান্ড, যেটা ডাব্লিউ দিয়ে বলা হয়। ঠিক আছে, তো এটা খুব ভালো কোশ্চেন একটা, যে রামসার তালিকায় প্রযুক্তি হয় 5টির মধ্যে কোন ভারতীয় জলাভূমিটি নেই। দেখো, অপশন 1 আছে মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ, অপশন 2 আছে অঙ্ক সমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ, অপশন 3 আছে পুলিকট লেক, এবং অপশন ডি আছে অগ্নাশিনী মোহনা। তো দেখতে পাচ্ছ পুলিকাট হচ্ছে একটা লেক, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। তাহলে এই অ্যান্সারটা আমরা মানলেও মারতে পারি, কিন্তু এটা কিন্তু একটা রামসার তালিকা অন্তর্ভুক্ত নয়, তাই তো? আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে, পুলিকট লেক। বলে রাখি যে রামসার সাইট অর্থাৎ জলাভূমি আমাদের প্রথমে ছিল কটি? প্রথমে ছিল 75। তাহলে প্রথমে কত ছিল? 75। 2024 সালে 5টা বেড়ে গেছে। কটা বেড়ে গেছে? 5টা। এবং 5টা বেড়ে সেটা হয়ে গেছে কত? প্লাস 5টা বেড়ে গেছে এবং সেটা হয়ে গেছে আমাদের 80টা। ঠিক আছে, তো দেখো যে 5টা বেড়েছে সেই 5টা একটা ম্যাপের সাহায্যে দেখানো বোঝানোর চেষ্টা করেছি। যে ম্যাপের এইখানে দেখো, এটা হচ্ছে কর্ণাটক, আর এ দেখো এটা হচ্ছে তামিলনাড়ু, তাই তো? তো কর্ণাটকের মধ্যে 3টে দেখো পাওয়া গেছে, একটা দুটো তিনটে। প্রথমটা হচ্ছে কি, মাগাদি কেরে কনজারভেশন রিজার্ভ, এটা হচ্ছে অঙ্ক সমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ, আর এটা হচ্ছে আগানাসিনী এস্চুরিয়া। এই তিনটাই হচ্ছে তোমার কোথায়? কর্ণাটকে। আর তামিলনাড়ুতে যেটা আছে সেটা হচ্ছে কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারি এবং লংউড সোলার রিজার্ভ ফরেস্ট। এই দুটো হচ্ছে তোমার কোথায়? তামিলনাড়ুতে। আর এই তিনটে হচ্ছে তোমার কোথায়? কর্ণাটকে। ঠিক আছে, এবার দেখা যাক আর কি কি তথ্য এখান থেকে পরীক্ষাতে তোমাদের আসতে পারে। দেখো, খুব সুন্দর করে তোমাদের এখানে দিয়েছি, রামসার কনজারভেশন বা রামসার কনভেনশন 1971 সালে 2রা ফেব্রুয়ারি কোথায় হয়? ক্যাসপিয়ান সাগরের তীরে ইরানের রামসার শহরে।
তাহলে রামসর সম্মেলন আমরা কথাটা বলে থাকি, এটা কোথায় হয়েছিল? ইরানের রামসর শহরে। কোন সাগরের তীরে? ক্যাসপিয়ান সাগরের তীরে। সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সালটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সালটা হচ্ছে 1971 সালে 2রা ফেব্রুয়ারি, এবং এই 2রা ফেব্রুয়ারি দিনটাকে আমরা পালন করি কি? ওয়ার্ল্ড ডাব্লিউ ওয়েটল্যান্ড ডাব্লিউ ডি। তাহলে এইটাকে আমরা পালন করি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করি 2রা ফেব্রুয়ারি। ঠিক আছে, দেখো এখানে লিখে দিয়েছি ভারতের রামসার সাইটের মোট সংখ্যা এখন হচ্ছে কত? 80টি। আগে ছিল কত? 75টি, এখন হয়েছে 80টি। নতুন যোগ করা 5টি জলাভূমি এখানে লিখে দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে ম্যাপে বলে দিলাম খুব সুন্দর করে। ম্যাপে যদি ছবিটা তোমরা একটু লক্ষ্য করো তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে যে 3টি আছে কর্ণাটকে আর 2টি আছে তামিলনাড়ুতে। ঠিক আছে, এবং এখান থেকে যদি একটা কোশ্চেন করে যে রামসার সাইট অর্থাৎ জলাভূমি, ভারতের মধ্যে জলাভূমিতে জলাভূমি সব থেকে বেশি কোথায় আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু তামিলনাড়ুতে। সব থেকে বেশি কোথায় আছে বন্ধুরা? তামিলনাড়ুতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান কোথায় হয়েছিল? তো দেখো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা এটা একটা রিসেন্ট কোশ্চেন, এটা তোমরা সকলেই জানো, অ্যান্সার দেখলে তোমরা করে দিতে পারবে। অ্যান্সারটা হচ্ছে কি? অযোধ্যা, তাই তো? তাহলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? অযোধ্যাতে। অযোধ্যা এটা করেছিল কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়েছিল। এখানে একটা বই পাওয়া যায়, যে বইটার নাম ছিল অযোধ্যা ধাম দ্য লর্ডস অ্যাবট। তাহলে বইটার নাম কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বইটির নাম কি? অযোধ্যা ধাম দ্য লর্ডস অ্যাবট। এখানে কি করা হয়েছিল, যে এই বইয়ে কি ছিল, যার প্রস্থচ্ছেদে রামলালার পুরনো মূর্তির ছবি বহন করে। তাহলে এই যে মূর্তিটা আঁকা হয়েছে এই বই থেকেই স্মরণ করে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। নতুন শিক্ষানীতির অধীনে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি সম্প্রতি ভারতের 7টি ধ্রুপদী ভাষার একটা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? তো দেখো এখানে মেন কোশ্চেন হচ্ছে 7টি ধ্রুপদী ভাষা। ঠিক আছে, এটাও 2024 কারেন্ট একটা কোশ্চেন। প্রথমে আমাদেরকে জানতে হবে ধ্রুপদী ভাষাটা কি। দেখো ধ্রুপদী ভাষা হচ্ছে অতি প্রাচীন ভাষা, মানে অতি প্রাচীন কালে যে ভাষাগুলোকে আমরা ব্যবহার করতাম সেই ভাষাগুলোকে বলা হয় ধ্রুপদী ভাষা। যেমন অ্যাবাউট তোমরা ধরে নাও 1500 বছর আগে। ঠিক আছে, 1500 বছর আগে যে সমস্ত ভাষাগুলোকে আমরা ব্যবহার করতাম সেই সমস্ত ভাষাগুলোকে বলা হয় ধ্রুপদী ভাষা। যেমন ধরো তোমার তামিল, তেলেগু, আরবি, ফার্সি, এই সমস্ত ভাষাগুলোকে আগে ধ্রুপদী ভাষা বলা হতো। কত বছর আগে? 1500 বছর আগে। ঠিক আছে, বিফোর। তো বর্তমানে এখানে যুক্ত করা হয়েছে ফার্সি, কিন্তু বলা হয়েছে কটি? 7টি। তাহলে ফার্সিটা যোগ হয়েছে 2024 সালে। এটা যুক্ত হওয়ার আগে কটি ছিল? 6টি। সেই 6টি একটু দেখে নিই। দেখো এখানে লিখে দিয়েছি 6টি ভাষা কি কি ছিল। তামিল 2004। তো আগে কথা বলে রাখি যে ধ্রুপদী ভাষা যেটা আগে ছিল 1500 বছর আগে, তো আস্তে আস্তে এই ভাষাটা কি হয়? লোপ পেতে থাকে। লোপ পাওয়ার পর তামিল হচ্ছে 2004 সালে যোগ হয়েছে ধ্রুপদী ভাষার সঙ্গে। সংস্কৃত ভাষা হচ্ছে 2005, কন্নড় হচ্ছে 2008, তেলেগু হচ্ছে 2008, মালায়ালাম হচ্ছে 2013, উড়িয়া হচ্ছে 2014, এবং রিসেন্ট এখন যোগ হয়েছে কি? ফার্সি 2024। ঠিক আছে, তাহলে এগুলো সবই হচ্ছে কি? ধ্রুপদী ভাষা অন্তর্গত, যে ভাষাটা বহু বছর আগে আমরা ব্যবহার করতাম। 2 নম্বর পয়েন্ট কি দিয়েছে দেখো, সাংস্কৃতিক সম্পর্কে জোরদার করার লক্ষ্যে একটা উল্লেখযোগ্য উন্নয়নে ভারত সরকার নতুন শিক্ষানীতির অধীনে ভারতের 7টি শাস্ত্রীয় ভাষার মধ্যে একটা হিসেবে ফার্সিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এটার ফার্সি ভাষাটাকে অন্তর্ভুক্ত করেছিল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে 7 নম্বর ভাষা হিসেবে যোগ করেছে ফার্সি। কোন মন্ত্রী করেছিল এটা? পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কখন করেছিল? যখন ইরান এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, সাহিত্যিক এবং ভাষাগত সংযোগকে তুলে ধরে তখনই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘোষণাটা করেছিল যে ফার্সি ভাষাটাকে ধ্রুপদী ভাষার অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। প্রজাতন্ত্র দিবস প্যারেড 2024 উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? দেখো যে প্রজাতন্ত্র যেটা আমাদের পালন করা হয় 26শে জানুয়ারি প্রতি বছর। কত তারিখে পালন করা হয়? 26শে জানুয়ারি প্রতি বছর আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। এই বছর অর্থাৎ 2024 সালে যে প্রজাতন্ত্র দিবসটা পালন করা হয়েছিল সেটা হচ্ছে তোমার 75তম প্রজাতন্ত্র দিবস আমাদের পালন করা হয়েছিল। এখানে একটু কিছু এক্সেপশনাল ছিল যেটা আমরা হয়তো সকালে লক্ষ্য করিনি। তো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো ছিল কি? সর্বমহিলা ত্রি-পরিষেবা কন্টিনজেন্ট, এটা হয়ে যাবে আমাদের আনসার অপশন 3, সর্বমহিলা ত্রি-পরিষেবা কন্টিনজেন্ট। দেখো একটু আগে আমি বললাম যে মেয়েদেরকে সমস্ত কিছুতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এবং অল গার্লস স্কুল যেটা উত্তরপ্রদেশের বৃন্দাবনে তৈরি হয়েছে, একটু 1 নম্বর কোশ্চেন আমরা সেটা একটু আগেই পড়লাম। তো এবার প্রজাতন্ত্র দিবসে প্যারেড করা হয়েছিল কি? সর্বমহিলা ত্রি-পরিষেবা কন্টিনজেন্ট, অর্থাৎ মহিলাদের, যে এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে মহিলাদেরকে দিয়ে এখানে প্যারেড করানোর ব্যবস্থা করা হয়েছিল প্রথমবার। তাহলে প্রথমবার সর্বমহিলা ত্রি-পরিষেবা দল প্রজাতন্ত্র হিসেবে প্যারেডে অংশ নেয়। এই দলে সেনাবাহিনীতে মিলিটারি পুলিশের মহিলা বাহিনী এবং অন্য দুটি পরিষেবা মহিলাদের অন্তর্ভুক্ত ছিল।
75তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে নারী কেন্দ্রিক। কুচকাওয়াজ হবে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক, অর্থাৎ নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার থিম ছিল, দেখো পরীক্ষা দেয় কিন্তু এটাও আসতে পারে, যে 2024 সালে যে প্রজাতন্ত্র দিবসে প্যারেডে যে নারী কেন্দ্রিক ব্যবস্থা করা হয়েছিল তার থিম কি ছিল? থিমটা কিন্তু অবশ্যই মনে রাখবে, বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা। তাহলে কি হচ্ছে? বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা। এটা 26শে জানুয়ারি সকাল 10:30টার সময় করা হয়েছিল। ঠিক আছে, আর এখানে উপস্থিত ছিল কে? দেখো প্যারেড শুরু হয় এবং উপস্থিত ছিল লেফটেন্যান্ট জেনারেল ভবানী কুমার, প্যারেড কমান্ডার হিসাবে এখানে কিন্তু উপস্থিত তিনি ছিলেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? তাদেরকে শঙ্খ বাজিয়ে আহ্বান করা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাস্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা ইম্পর্টেন্ট, যে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রজাতন্ত্র দিবসের উৎসবের প্রধান অতিথি ছিল। তাহলে এই প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিল কি? ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ভারতের কোন রাজ্য বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ারের প্রাথমিক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রত্যক্ষ করেছে? তাহলে বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ার ভারতের কোন রাজ্যে? আমাদের অ্যান্সার হয়ে যাবে সিকিম। কোন রাজ্যে? তাহলে সিকিম। সিকিম এটা দেখা গেছে। তিব্বতীয় ব্রাউন বিয়ার ছবিটা দেখো, দেখতেই পাচ্ছ, একটু নীল কালারের মতো দেখতে মনে হচ্ছে ছবিটা, দেখো। ঠিক আছে, ভাল্লুক। তো এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি, বা প্রজাতি যদি বলি, তা সেটা হচ্ছে স্পেসিস হচ্ছে উরুস অ্যাক্ট্রস পুরিয়নস। অবশ্যই নামটা মনে রাখবে, যেহেতু এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, নাম কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতেই পারে। তো ভারতে তিব্বতীয় বাদামি ভাল্লুকের প্রথম নিশ্চিত রেকর্ড হয়েছে সিকিমের বন বিভাগে। এটি বলছে একটা স্তন্যপায়ী বৈচিত্র্যের নতুন উপপ্রজাতি যোগ করেছেন। দেখো ভাল্লুক সর্বভোগ প্রাণী, এটা আমরা সবাই জানি। আর এর খাবারটা কি? তিব্বতীয় বাদামি ভাল্লুকের খাবার হচ্ছে তোমার মারমেট এবং আলপাইন গাছপালা। যে আলপাইন গাছপালা যেগুলো আছে সেগুলো সে খেতে ভালোবাসে। এবং তিব্বতীয় বাদাম ভাল্লুককে তোমার তিব্বতী নীল ভাল্লুক নামেও আমরা চিনি। এটি বিশ্বের ভাল্লুকের একটা বিরল উপপ্রজাতি, অর্থাৎ এটা বিলুপ্ত হতে চলেছে, আর আমরা খুঁজে পাবো না একে। বন্য অঞ্চলে খুবই এটা কম দেখা যায়। তাহলে এটা হচ্ছে বিরল উপপ্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে কি? তিব্বতীয় বাদামি ভাল্লুক, যেটা দেখা গেছিল কোথায়? সিকিমে। ঠিক আছে, এটাকে আমরা কি নামে চিনি? তিব্বতীয় নীল ভাল্লুক নামে চিনি। এ কি খেতে ভালোবাসে? মারমোট এবং আলপাইন গাছপালা খেতে ভালোবাসে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উদ্বোধন করা স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা কত? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, দেখো মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি কে করেছিল? মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। এর ফুট ছিল কত? উচ্চতা ছিল 206 ফুট। কত উচ্চতা ছিল? 206 ফুট। ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ। কেন এটা করা হয়েছিল? না তো বি.এম. আম্বেদকরের উৎসর্গকৃত, অর্থাৎ বি.এম. আম্বেদকরকে স্মরণ করে কিন্তু এটা করা হয়েছিল। দেখো মুখ্যমন্ত্রী ওয়াইস এস জগনমোহন রেড্ডি বিজয়ওয়াড়া ডক্টর বি.আর. আম্বেদকরের, তাহলে কার? ডক্টর বি.আর. আম্বেদকরের উৎসর্গ করে, মানে তাকে স্মরণ করে 206 ফুট লম্বা একটা সামাজিক ন্যায় বিচারের মূর্তি তৈরি করা হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। জায়গাটা এখানে আমি তোমাদের দিতে ভুলে গেছি, তাহলে জায়গার প্লেসটা অবশ্যই মনে রাখবে কোথায়? অন্ধ্রপ্রদেশ। দেখো তার আগে ছিল কোথায়? মেরিল্যান্ডের স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এটার নাম কি? স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এটা হয়েছিল তোমার কোথায়? হায়দ্রাবাদে। আর এটাই উচ্চতা কত? এটা ছিল 125 ফুট। কিন্তু এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কত? 206 ফুট। কত ফুট? 206 ফুট। এবং এটার নাম হচ্ছে কি? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, যেটা দেখতে পাওয়া যায় কোথায়? অন্ধ্রপ্রদেশে। চলো নেক্সট কোশ্চেন। 2024 সালের জানুয়ারিতে কোন শহরে অটল সেতু উদ্বোধন করা হয়েছিল? দেখো সেতুটা কত দীর্ঘ তোমরা দেখতে পাচ্ছ, এইখানে প্রায় শুরু হয়েছে এবং এই দিক থেকে ঘুরে ব্যাক করে এইদিকে গিয়ে একদম এই দিক থেকে এদিকে এসছে। এটা হচ্ছে তোমার কি? অটল সেতু, যেটা উদ্বোধন করেছিল কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা কোথায় করেছে? মুম্বাইয়ে করেছে। কেন করেছে? না তো যে আমাদের যে এখানে দেখতে পাবে, এটা 12ই জানুয়ারি করা হয়েছিল এবং 6 লেন সহ 22 কিলোমিটার প্রসারিত মুম্বাইয়ের সেউড়িকে রায়গড় জেলায় উড়ান তালুকার নাভা সভাকে যুক্ত করতে। তাহলে মুম্বাইয়ের সেউড়িকে রায়গড় জেলার উড়ান তালুকার নাভা সভাকে যুক্ত করে, অর্থাৎ সেই জায়গাটা ঘুরে পাক ঘুরে যেতে তাদেরকে সময় লাগতো প্রায় মোটামুটি 2 ঘন্টা। ঠিক আছে, এই সেতুটা তৈরি হওয়ার ফলে এখন সময় লাগে তোমার মোটামুটি 20 মিনিট মতো। এখন সময় লাগে কত? 20 মিনিট মতো। এবং মনে রাখবে যে এখানে যে অটো রিক্সা থেকে শুরু করে যে ছোট ছোট যানবাহন যেগুলো আছে, সেই যানবাহনগুলো কিন্তু এই রাস্তায় চলা কিন্তু নিষিদ্ধ আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে নামটা কি বললাম? অটল সেতু। কে করেছিল? নরেন্দ্র মোদী। কত? 2024 12ই জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখা যাক। সিমলিপাল কাই চাটনি নামটা মনে রাখবে। সিমলিপাল কাই চাটনি।
মনে হচ্ছে সিমলাতে পাওয়া যাবে, নামটা শুনে মনে হচ্ছে, কিন্তু আদৌ নয়। যে 2024 সালে জানুয়ারিতে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সন ট্যাগ পেয়েছে, কোন ভারতীয় রাজ্যের সঙ্গে এটা যুক্ত? অ্যান্সার হয়ে যাবে কি উড়িষ্যা। অর্থাৎ এই চাটনিটি উড়িষ্যার ময়ূরভঞ্জের কেওনাঝাড় জেলার আদিবাসী উপাদানের কাই থেকে তৈরি করা হয়। তাহলে কি থেকে তৈরি করা হয়? কাই থেকে তৈরি করা হয়, উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং কেওনাঝাড় থেকে। কিন্তু নাম দিয়েছে কি সিমলিপাল কাই চিটনি, তাহলে এটা সিমলা হয়ে যাবে না, বা অরুণাচল প্রদেশ করে দেবে না, এটা অ্যান্সার হয়ে যাবে কি উড়িষ্যা। ঠিক আছে, এটা এক ধরনের খাবার যেখানকার তোমার উড়িষ্যার আদিবাসীরা তৈরি করে, এবং কথায় প্রচলিত আছে যে এটা তারা ওষুধ হিসেবে ব্যবহার করে। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট।